কাঁদছে কেন আমার মাটা? তার চোখে তো অশ্রু মানায় না। মেয়ের চোখের বাঁধারা পানি মুছে দিলেন তিনি। আব্বুর আদর পেয়ে আরো ভেঙে পড়ল সুখ। ক্রন্দনরত চোখে বলল নিজস্ব ভাষায়, এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে আব্বু। আমি এখানে আর থাকতে চাই না। তামির সাহেব মুচকি হাসলেন। চশমার আড়ালে চোখের জল লুকিয়ে বলেন, পাগলি মা আমার। ব্যাস, এইটুকুই? সুখ দুদিকে মাথা জাগায়। অর্থাৎ শুধু এটুকু নয়। তিনি বলেন, আরও কারণ আছে। ঠোঁট চেপে উপর নিচ মাথা ঝাঁকালো সুখ। তামির সাহেব পুনরায় জানতে চাইলেন, আব্বুকে বলা যাবে? অশ্রুসিক্ত ভাষা ভাষা চোখে তড়িৎ দু হাতে মুখ ঢাকে সুখ। ফুপিয়ে উঠে এবারের ডানে বাঁয়ে মাথা নেড়ে বুঝায়, যাবে না। দরজার কাছে দাঁড়িয়েছিলেন রুবাইয়াত, তার পিছু আইজা, তুফা। সবার মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে। ছোট জায়ের কাঁধে আলতো হাত চাপড়ে সরে গেলেন আইজা। ওনার দেখাদেখি চলে গেল তুফাও। রুবাইয়াত ধীরে কক্ষে প্রবেশ করেন। বুকটা হু হু করছে। মনে হচ্ছে সুখ এখনই সবাইকে ছেড়ে বহুদূর সরে যাচ্ছে। হাত বাড়িয়েও মেয়েকে ছুঁতে পারবে না তিনি। সুখের এলোমেলো চুল পেছনে ঠেলে দিয়ে কাছে টেনে নিলেন তামিজ সাহেব। সেই না বলা কারণের জন্য বিয়েটা করতেই হবে? হ্যাঁ, জানালো সুখ। রুবাইয়াত কাছে এসে মেয়েকে আগলে নিয়ে কপালে চুমা আঁকলেন। হয়তো বলতে চেয়েছিলেন, আমাদের ছেড়ে এভাবে অন্যের ভারী চলে যাওয়ার কথা কিভাবে ভাবতে পারলি আম্মা? বলা হয়নি স্বামীর চোখের দিকে চেয়ে। তামির সাহেব চোখের ইশারায় সুখকে প্রশ্নবিদ্ধ করতে নিষেধ করে দিলেন। মেয়ের চাও তিনি অপূর্ণ রাখবেন না। সুখ কিছুক্ষণ একা থাকতে চায়। তামির সাহেব দ্বিমত করলেন না। রুবাইয়াতকে বলে কয়ে রুম থেকে নিয়ে গেলেন। তুফা ঢুকল ধীর পায়ে, দৃষ্টিতে বিভ্রান্তি। হাঁটুতে গাল এলিয়ে অদৃশ্য তাকিয়ে থ মেরেছিল সুখ। সে গিয়ে পাশে বসল নিঃশব্দে। নীরবতায় কাটল কিছুক্ষণ। মুখ খুলল তুফা, ভাইয়াকে ভালোবাসিস? চমকে উঠে থমকে যাওয়ার মতো দুটো শব্দ, অথচ সুখ নিশ্চল। আজকাল সে খুব একটা চমকায় না। অন্তঃকরণে হাজারো ভাঙচুরের প্রতিক্রিয়াগুলো চেহারায় গম্ভীর্যতায় চুপিয়ে রাখতে শিখে গেছে কিনা। কাজ ঝাঁকিয়ে স্বাভাবিকভাবে জবাব দিল নিজ ভাষায়, না তো, ভালো আমি কাউকে বাসি না। ডক্টরকে ভালো লেগেছে, তাই তো সুযোগ পেতেই হাসিল করে নিলাম। জোরপূর্বক কঠোর কোণে হাসি টানল। তুফা সরাসরি তার চোখের দৃষ্টি স্থাপন করে। মনে হলো চোখের গহীনে অব্যক্ত রহস্য উদ্ঘাটন করতে চায়। অতি দ্রুত নজর সরিয়ে নিল সুখ। কিছু লুকাতে চাইল। তুফা বলো, ভালোবাসিস না, কিন্তু অতীতে বেসেছিলি, তাই তো? ভুল, আমি ওনাকে ভালোবাসি না। তুমি কিভাবে জানলে? মাহির ভাই বলেছে। মাহির নামটা ইচ্ছে করেই নিল সুখ। চক্ষু হাসল তখন। তুফা দুদিক মাথা জাঁকিয়ে বালিশে মাথা এলিয়ে পিট করে শুয়ে পড়ল শটান। ওভাবেই বলল, আমি কিভাবে জেনেছি? দ্যাটস ইট নট ইম্পর্টেন্ট। তাছাড়া মাহির ভাইয়ের নাম আসছে কেন? যাক, কংগ্রাচুলেশন। বয়সে আমার ছোট হয়ে আগেই বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য অর্জন করতে চলেছিস। কি কপাল তোর! ভোরে উঠে একবার আমার কপালের সাথে টোকা লাগিয়ে দিস তো। বলা যায় না, দুর্ভাগ্যবশত যদি আমার ভাগ্যটাও খুলে যায়। মুখটা আধারে ছেয়ে গেল পরপর। ড্রিম আলো এবং উল্টো শোয়ার ফলে তার সুখের চক্ষুগোচর হলো না। চাপা দীর্ঘ শ্বাস ছেড়ে চোখ বুঝে তুফা। মাহির, মাহির, এই নামটা সে হৃদয় থেকে মস্তিষ্ক থেকে মুছে ফেলতে বহু চেষ্টা করেছে বিগত কয়েক মাস ধরে। তাও রোজ নিয়ম করে মনে পড়ে, স্বপ্নে আসে। মানুষটার সাথে কথা হয় না অনেকদিন। অবশ্য সে না চাইলে আগেও হতো না নির্ঘাত। এ যাবৎকাল মাহির নিজ থেকে হাতে গোনা দুবার সংযোগ স্থাপন করেছে তার সাথে। সেসব নোট করা আছে। তবে বাড়িতে মুখোমুখি কথোপকথনের কথা বলতে গেলে তা অন্য হিসেব। রাত গভীর। শহরের বুকে অদ্ভুত এক নিস্তব্ধতা। ক্ষণে ক্ষণে এক দুবার গড়ির হর্নের আওয়াজ কানে লাগে। সুখ এক মুহূর্তের জন্য চোখের পাতা বোঝেনি এখনো। আগের মতোই হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে রইল। সময়টা যেন থমকে গেছে। চোখে ঘুম আসছে না। বরাবরের মতো হৃদয় অনুভূতি বড্ড ঘাটতি। তুফার ভারী শ্বাস প্রশ্বাস ভেসে বেড়াচ্ছে বেডের আশেপাশে। হয়তো ঘুমে তলিয়ে গেছে। সুখের গলাটা শুকিয়ে কাঠ হয়ে, জগে নেই পানি, রাখা হচ্ছে না 2-3 দিন হলো। নিঃশব্দে সুখ বেড ছেড়ে নেমে আসে। করিডোরে এসে সিঁড়ির সামনে থেমে যায় আচমকা। ধীর ধীর পা চালায় ছাদের উদ্দেশ্যে। অকারণেই তেষ্টা মিয়ে গেছে। একা একা আলো আধারে ছাদের কিনারে দাঁড়িয়ে আকাশ দেখার শখ জেগেছে হুটহাট। একা পথ চলতে এখন আর ভয় লাগে না। গুটগুটি অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকতেও বুক কাঁপে না একবার। সে কি তবে নির্ভীক হচ্ছে পর্যায়ক্রমে? কে জানে।
ছাদে পা রেখে গা ঝেড়ে শ্বাস ফেল সুখ। আধো আলো আধো অন্ধকারে লুকোচুপি চলছে ছাদ জুড়ে। এক প্রান্তে জারোবেরা, ব্লু অর্কিড, নয়নতারা এবং রাত কিরানি ফুল গাছ লাগানো। ছাদের ওই জায়গাটি সুখের সবচেয়ে প্রিয়। এদিক ওদিক পলক না ফেলে নীরবে ফুলেদের মাঝে স্থান গড়ে নিল সুখ। রেলিংয়ে হাত ঠেসে নজর রাখলো বাঁকা চাঁদের দিকে। বিশালাকার অম্বরের মাঝে এক ফালি বাঁকা চাঁদ যেন মুচকি হাসলো তাকে দেখে। সুখের মায়া হয় বড্ড। ওই স্নিগ্ধ কোমল আলো নাকি চাঁদের নিজস্ব নয়। হঠাৎ মনে হলো সে ছাড়াও ছাদে আরো কেউ আছে। আস্তে করে ঘাড় বাঁকিয়ে পাশে চাইল। মুহূর্তে চমকায় সুখ। বর্ণ রেলিংয়ে হেলে দাঁড়িয়ে শীতল চোখে এক দৃষ্টিতে তাকিয়েছে সুখের মুখশ্রীতে। কপালের ডানে জখমের চিহ্ন, ঘামে রক্ত মিলেমিশে ছুঁয়ে পড়ছে বুড়ো রেখার নিচ থেকে। এক বিন্দু মোটা ঘাম টুপ করে ছাদের মেঝেতে পড়ল থুতনি বেয়ে। এক হাতে ওয়াইনের বোতল, অপর হাতে রক্ত। সুখ দিশেহারা চোখে মেঝেতে তাকায়। কাচের গ্লাস চুরমার হয়ে পড়ে আছে, রক্তের ছিটে ফোটা দাগ। অচিরেই শরীর ঝংকার দিয়ে উঠল সুখের। রক্ত দেখে পুনরায় তেষ্টা পায়। এক পলক বর্ণত একবার মেঝেতে তাকাতে তাকাতে এক পা দুপা পিছিয়ে যায় সুখ। এখানে আর এক মুহূর্তও না। বর্ণ নিশ্চুপ তাকিয়ে রয় তার যাওয়ার পানে, বুড়ো টু বাকিয়ে। দ্রুত কদমে করিডোরে চলিতে পথে হুট করে লাইট অফ হয়ে গেল। শিরশির হাওয়া এসে গা ছুঁয়ে যায়। সুখ দুহাতে কাপড় খামচে এগিয়ে যেতে ধরে। হঠাৎই আচমকা একটা শক্তিশালী হাতের বাহু এসে পিছু থেকে আষ্টে পৃষ্ঠে গলা জড়িয়ে ধরল সুখের। টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। সে ছটফটিয়ে ওঠে। মৃদু গোগা নিয়ে নখের আঁচড়ে খামচে ধরে সে হাত। অথচ লোকটা নিরুত্তাপ, টু শব্দটি ব্যয় করে না। ছুঁড়ে ফেলার মতো করে রুমে ছেড়ে দেওয়া হয় তাকে। দরজা আটকে যায়। অব্র আলোয় ভরে যায় রুমময়। ক্ষিপ্র দৃষ্টিতে পিছু মুড়ে সুখ। বর্ণর চোখে সাদা অংশ রক্তিম দেখাচ্ছে। সেসব পরোয়া করল না আজ। ছুটে গিয়ে বুকে ধাক্কা দিয়ে ঠোঁট নেড়ে হাতের ইশারায় বলল, কাজিন, কাজিনের মতো থাকবেন। ডোন্ট ক্রস লিমিট। একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে যখন যেভাবে ইচ্ছে ছুঁয়ে। কথা সম্পন্ন না করেই থেমে গেল সুখ। মেয়ে এসে দৃষ্টি ফিরিয়ে নেয় অবিলম্বে। বর্ণর দৃষ্টিতে অল্প বিস্তর হতভম্ব। সুখের ধাক্কাতে দুপা পিছিয়ে গিয়ে হাতের ওয়াইনের বোতল ছিটকে পড়ে ফ্লোরে। বর্ণকে কেমন উন্মাদের মতো দেখালো। ছুটে আসে সুখের কাছাকাছি, হিসিয়ে বলে, তুই আমায় ভালোবাসিস ফুল? এই আমায়, আসফিয়ান বর্ণকে, ওই ডক্টরকে বিয়ে করতে কিভাবে হ্যাঁ বলতে পারিস? মুখটা ছুঁয়ে যায় বর্ণ। সুখ পিছিয়ে গেল তড়িৎ। আঙুল তাক করে বুঝালো, ডোন্ট টাচ মি। বর্ণ নিঃশর্তে মেনে নিল। দুহাতে চুল খামচে ধরে সজোরে মাথা দোলায়। ওই একবারই তোর মনে বেশি আঘাত দিয়েছি, এরপর তো আর দেইনি না। সেদিনের পরেও তোর চোখে আমার জন্য চমক দেখেছি, এখন দেখতে পাচ্ছি না কেন ফুল? আর ভালোবাসিস না আমায়? অভ্রান্তের মতো শোনায় তার স্বর। সুখ শক্ত মুখে তাকিয়ে রয়। বর্ণ দু ধাপ এগিয়ে আসে। তোকে ডক্টর পছন্দ করে, বিয়ে করতে চায়, এতে আমার কোনো ভাবান্তর নেই। তুই তাকে বিয়েতে হ্যাঁ বলেছিস, এতেও আমার আফসোস নেই। মাঝে মধ্যে এমন ভুল হয়েই যায়। আমার দুঃখ একটাই, এই চোখ দুটো। সুখের চোখে চোখ মেলায় বর্ণ। হেরে যাওয়া সৈনিকের মতো বলল, এই চোখের তারায় আমার জন্য আগের সেই ভালোবাসা খুঁজে পাচ্ছি না ফুল। নিথর নিষ্ঠুর এই দৃষ্টির অগোচরে আমার জন্য একরাশ মুগ্ধতাগুলো কোথায় হারিয়ে ফেলেছিস? বল না, সেদিনের মতো আরেকবার ভালোবাসি আমায় ফুল। ওটার নাম ভালোবাসা ছিল না, ছিল অমীমাংসিত একটা জঘন্য ভুল। আর সেই ভুলটা এখন আমি শুধরে নিয়েছি। আজ কোনো অনুভূতি বেঁচে নেই আমার মাঝে, বুঝেছেন? আপনি রকস্টার আসফিয়ান বর্ণ, আমি ভালোবাসি না আপনাকে। পাশ কাটিয়ে চলে আসতে নেয় সুখ। বর্ণ দুলছে, স্লিপিং পিল ইফেক্ট। এখন বুঝি চোখ দুটো বেইমানি করবে। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সাইপাস গিলার সময় তো দিব্যি তারা সতেজ ছিল। বর্ণ ধূপ করে কাউচের উপর ডলে পড়ে। ঘুম ঘুম চোখে মৃদু হেসে তুড়ি বাজিয়ে বলে, কেউ না জানুক, তুই জেনে রাখ, তুই শুধু আমার বাবা ফুল। এর আগে কারোর জন্য এমন ভালোবাসার অনুভূতি হয়নি আমার হৃদয়ে। তুই নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছিলি। এখন আমায় একলা ধোঁয়াশায় রেখে তুই পালিয়ে যাবি? নো ওয়ে। তুই। বাকি কথা শুনল না সুখ। দৌড় মেলে ছুটে বেরিয়ে আসে করিডোরে। পুরো অস্তিত্ব কাঁপছে। বর্ণ বিড়বিড় করে সন্তর্পণে চোখ বোঝে। মাই ইনোসেন্ট ফ্লাওয়ার কুইন, তুই জানিস না, ছিনিয়ে নেওয়া আমার ফ্যাশন। সেটা বেশ ভালোই রপ্ত আছে আমার। কিন্তু তোকে জিতে নিতে চাই আমি।
অ্যাট এনি কস্ট। গুড মর্নিং মেসেজটি কাঙ্ক্ষিত নম্বরে পাঠিয়ে ফোনের দিকে চেয়ে মুচকি হাসে মেহরাব। দুহাতে আঙুলের সাহায্যে ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে চেয়ারে পিঠ এলিয়ে দেয়। দৃষ্টিতে ভাসমান হয় দুটো নিষ্পাপ মেয়েলি একই পলক। কি আকর্ষণীয় ভীতুই না ছিল সে আখিদয়। ধীর ধীর চাহনি টুং করে নোটিফিকেশন আসতেই স্ক্রিনে নজর ঘুরল। ঠোঁটের হাসি প্রশস্ত হলো তার। জবাব এসেছে, গুড মর্নিং টু। ঠোঁটে হাসি চেপে মেহরাব লিখে পাঠায়, হোয়াটসঅ্যাপ। কি করা হচ্ছে ম্যাডাম? আমি তো বসে। সে কি করছে না জানতে চাওয়া অল্প আশাহত হলো, তবে মনে নিল না, লিখল, রাতে ঘুম কেমন হলো? এক অক্ষরের প্রত্যুত্তর আসে, ভালো। মেহরাব হাসল ঠোঁট কামড়ে। কিবোর্ড কিছু শব্দগুচ্ছ তুলে পুনরায় কাট করে আবারও নতুন কিছু লিখল। আমার না রাতে ঘুম হয়নি। কেন জানো? কেন? একটা নিদ্র হরিণী আমার চোখের ঘুম চুরি করেছে। কি বলো বাটি, তোমার ঘুম কেউ চুরি করেছে? এমন চোরও পৃথিবীতে আছে? অত্যাধিক আশ্চর্যজনিত ইমোজি দেখা গেল মেসেজের পাশে। মেহরা বুড়ো গুঞ্জন করে, বাটি শব্দটি তো নুরা ইউজ করে, তবে কি এতক্ষণ নুরাই রিপ্লাই করছিল? অল্প সময় থম মেরে থাকে মেহরা, কপালে ফোন চেপে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আবারও চেয়ারে হেলান দেয়। মৃদু হাসি অধরে আর লক্ষ্য করা গেল না। মেসেজ নোটিফিকেশন আসে, বলো না বাটি, কোনো সেই চোর যে তোমার ঘুম চুরি করেছে তাকে শাস্তি দিয়েছিলে? ওয়াশরুম থেকে বেরিয়ে ঝরঝরে সিল্কি চুলগুলো কাঠিতে করে খোপা করে নিল সুখ। কানের দুপাশ থেকে ছোট ছোট চুল বেরিয়ে যায় তবুও। কি মনোরঞ্জক দৃশ্যটুকু। আজকাল চুলের যত্ন সে মোটেও করে না। এর দায়িত্ব নিয়েছে আম্মু। চুলের প্রতি হঠাৎ অবহেলা চোখের সামনে না দেখতে পেয়ে তুফাও সময় সময় শ্যাম্পু হাতে ধরিয়ে দেয়। সুখ কোমরে হাত চাপে, কপাল কুঁচকে তাকিয়ে। নির্ধার দাঁতের চেপে ধারার গালের এক পাশে টোল পড়েছে। গুলুমুলু মিষ্টি মিষ্টি লাগলো নুরার কাছে, তবে সুখের ঘোরদার দৃষ্টি অবলোকন করে ফোনখানা কোলে চেপে আড়াল করতে চাইল গুটিসুটি মেরে বসে। শেষ রক্ষা হলো না। সুখ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়, কি করছো ফোনে দেখি? আর একটু। করুণ চোখে ঠোঁট উল্টে বাচ্চা মেয়েটা। মায়া দয়া করে যদি আরেকটুখানি বাড্ডির সাথে গল্প করতে দেয়। ফোন হাতে নিতে সুখের প্রতিক্রিয়া হতবম্বে কঠোর হয়ে যায়। মেহরাবের পক্ষ হতে আসা মেসেজ, নুরার রিপ্লাইগুলো পর্যবেক্ষণ করে দ্রুত হাতে লিখল প্রথমেই, সরি রিপ্লাইগুলো নূর দিয়েছে এতক্ষণ, বুঝতে পারিনি ও এমনটা করে বসেছে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর আসে, যেন অপেক্ষায় ছিল। বুঝতে পারিনি মানে? তুমি হলে রিপ্লাই করতে না? ধপ করে বেডে বসলো সুখ। চোখ মুখ শক্ত করে নুরার দিকে চায়, হাতের ইশারায় বলো, এসব কি? পারমিশন ছাড়াই ফোনে হাত দেওয়া কেমন ম্যানার? ব্যথাতুর অভিনয়ে নুরা সেরা, এটা অস্বীকার করার মতো নয়। কাঁদো কাঁদো ভান ধরে গাই গুই করে বলল, সরি। আমার মনে হয়েছিল বাড্ডি মর্নিং আমায় জানিয়েছে, এখন মনে হচ্ছে না। নুরা ছুটে এসে কানের গোড়ায় ফিসফিসিয়ে কিছু বলল। অচিরেই হাত দুটো কিরমির করে চোখ খিচে নেয় সুখ। এখনই কিছু ভাঙচুর করে ফেলতে পারে। নুরা ধীরে ধীরে বেড থেকে নেমে যায়। চলে যাচ্ছি সুখ, স্কুলের হোমওয়ার্ক বাকি। মানে মানে দ্রুত কেটে পড়ল। কখন নির্জন হওয়ার পরপরই সুখের মুখশ্রী থেকে মেকির চঞ্চল ভাব দূরীভূত হয়ে যায়। আধার নেমে এলো চেহারায়। মুঠোয় থাকা ফোনটা আলগোছে বালিশে ছুঁড়ে অন্যমনস্ক হয়ে গেল একসময়। থর শরীর কেঁপে উঠে সুখের। কাঁপা কাঁপা হাত দুটো চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হঠাৎ মুখ ডেকে নিল দু হাতের তালুতে। বুকের ভেতরের পাঁজরটায় বড্ড যন্ত্রণা, মনে হচ্ছে কাচের মতো ফাটল ধরতে শুরু করেছে, এখনই ছিঁড়ে খুঁড়ে রক্তক্ষরণ হবে। দু হাতে হাঁটু চেপে ঠোঁট কামড়ে ধরে সুখ। চোখ জ্বালা করছে, অশ্রুরা ভিড় জমিয়েছে কৌটায়। কাঁদছিস? সেকেন্ড ব্যয় মাথা তুলে ঘাড় বাঁকিয়ে তাকালো সুখ। একদম স্বাভাবিক ঠোঁটের মৃদু হাসি, যেন কিছুই হয়নি। নিজস্ব ভাষায় জবাব করল, না তো, চোখে ধুলোর মতো কিছু একটা পড়েছে, দেখো তো, জ্বালা করছে ভীষণ। বলার ফাঁকে ঠোঁট কেঁপে উঠল। তুফার চোখে সন্দেহ। মুখ থেকে তোয়ালে সরিয়ে বা কাঁধে ফেলে এগিয়ে এলো। সুখের থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলতে ঝর্ণার পানির মতো ঝরঝর করে দু চোখ ভরে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। কিঞ্চিত ভয় পেয়ে গেল তুফা। এত পানি গলছে, মনে সত্যি হয়েছে কিছু পড়েছে।
এতে চোখের ক্ষতি হতে পারে। দ্রুত হাতে পানি মুছে গভীর দৃষ্টিতে চোখদ্বয় ঘুরে ফিরে দেখে হতবুদ্ধির মতো চাইল সে। কিছুই তো দেখা যাচ্ছে না। তাছাড়া ধুলো ময়লা ঢুকলে এমন বিরামহীন অশ্রু গড়ায় নাকি? তোফা সংশয় নিয়ে সুখের চোখে চোখ রাখে। নিশ্চয় দৃষ্টিতে চোখ পাকিয়ে আছে সুখ। অশ্রুসিক্ত চোখে তখনও গড়াচ্ছে জল। ঈষৎ শেষে সরে বসে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিভে ঠোঁট ভিজিয়ে বোঝালো হাত নেড়ে। জলের সাথে ধুলো বেরিয়ে এসেছে হয়তো, এখন আর জ্বলছে না। আর ইউ শিওর? সন্দেহ গেল না স্বর থেকে। উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সুখ। গলার ওড়না জড়িয়ে বেড থেকে নেমে বোঝালো, আমি নিচে যাচ্ছি। গত রাত জেলা ছাড়ার কথা বললেও বর্ণকে আজ ভোরেও শিকদার নিবাসে দেখা গেল। আজাদ সাহেব ছেলের দিকে গম্ভীর মুখে তাকিয়েছিলেন অনেকক্ষণ। পিস্তল থেকে একবার বেরিয়ে গেলে যেমন পুনরায় গুলি ফেরানো অসম্ভব, তেমনি একবার বর্ণর জবান থেকে কথা বেরিয়ে এলে তার নড়চড় হয় না সাধারণত। অথচ আজাদ শিকদারের সুযোগ্য পৌত্র আসফিয়ান বর্ণ এখনো বাড়িতে। আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। বর্ণ অবশ্য বিশেষ আমলে নেয়নি চারপাশের আব্বু চাচুর আর চোখের তাকানোর দৃষ্টি। মাহির এসেছিল আদেশ পেয়ে, এখন অভ্রর সাথে গার্ডেনে। দাদু ভাই, তোমার হাতে এতগুলো খামচের দাগ আইলো কোত্থেকে? হানিফা বেগম কথাটি বলার প্রায় অনেকক্ষণ কেটে গেল, অথচ বর্ণর জবাব মিলল না। এক মনে প্লেটের খাবার নাড়াচাড়া করার ফাঁকে সুখী ভেবে এক ঝলক চোখ তুলে হঠাৎ পরপরই দ্রুতগতিতে নামিয়ে নেয়। তার দিকে সুচল চোখে চেয়ে আছে লোকটা। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, একটা জংলি বিল্লি ছিল। জংলি বিল্লি? নিশ্চয় খুব ভয়ানক। দুহাতে গাল চেপে অবাক গলায় জানতে চাইল নুরা। বর্ণ সজোরে মাথা নাড়ায়, কোনো সন্দেহ নেই। মলম লাগাইছি? ডাক্তার দেখানো লাগবো না? সাইড এফেক্ট? সাইড এফেক্ট না, ইংলিশে কি যেন কয় ওইটা হইব না? বর্ণ বুড়ো গুটিয়ে নিশ্চুপ মনে খাবার মুখে তোলা সুখের দিকে চেয়ে বলল টেনে টেনে, হবে না গ্র্যান্ড মম। আর না তো কোনো মলমের প্রয়োজন। অ্যান্ড ইউ নো হোয়াট সুইট, এই সিগনেচার বয়ে বেড়াতে কিন্তু মন্দ লাগছে না। হুট করে কবজির নিচে কালচে নীলচে সরু আঁচড়ের রেখায় শব্দ করে অথর ছোঁয়ালো। মনে চোখে খেলা করছে তুতোতা। আচমকাই ঠোঁটে হাত রেখে খুসখুস কেসে উঠল সুখ। এই নাতনি, তোর আবার কি হইল? পানি খা। দু আঙুলের ডগায় ঠেলে ছুঁড়ে মারতেই পানির গ্লাস বর্ণর প্লেটের পাশ থেকে স্লিপ খেয়ে সোজা সুখের হাতের নিকটে পৌঁছে গেল। এক পলক চোখ তুলে হেরফের না ভেবে গ্লাসের পানিটুকু পান করে নিল সুখ। হোয়াটস রং উইথ ইউ ফুল? সাবধানে খেতে হয়। বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে বহুদূর পালিয়ে যেতে চাইছিস, অথচ ঠিকমতো খাবারটাও খেতে শিখলি না আজও। কি বলো কাম্মা? পাগলকে উস্কে দেওয়ার মতো রুবাইয়াতকে শুনিয়ে বলো বাক্য কটা। ভদ্রমহিলা মুহূর্তে চুপসে গেলেন মুখ কালো করে। ঘন ঘন পল্লব ঝাপটে কান্না আটকানোর চেষ্টায় মশগুল হয়ে করুণ চোখে মেয়ের দিকে তাকালেন। নূরা কোথাও চলে গেল পিলপিল পায়ে, পুনরায় ফিরে এলো হাতে স্কেট বুক। বর্ণ, আমাকে বলো না জংলি বিল্লিটা কেমন দেখতে ছিল? সুরটা আবদারের। বর্ণ নজর ঘুরে ফিরে নিষ্প্রভাত সুখের দিকে চলে গেল আনমনে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে বলো, একটু ইনোসেন্ট। ফ্যালফ্যাল করে ক্ষণকাল তাকিয়ে স্কেট বুকে নিয়ে যেন আঁকলেন ওরা। অতঃপর বলো, আগ্রহ প্রকাশ করে, আর একটু বোকা, আর একটু ভীতু। ভীতু? তারপর? একটু নিষ্ঠুর, অসম্ভব ছোট ছোট চোখ করে থেমে থেমে বলো, তারপর? একটু ছলনাময়ী। ছলনাময়ী কেমন হয়? গালে পেন্সিল ঠেসে বিজ্ঞের ন্যায় নিজ মানে বিড়বিড় করলো। ফের বলো, তারপর? বর্ণর মুখনিসৃত শব্দগুলো যতবার বাক্য হয়ে প্রতিধ্বন্দিত হচ্ছে, ততই সুখের মসৃণ কপাল ধীরে ধীরে কুঁচকে যাচ্ছিল। ঠোঁটে ঠোঁট গুজে এক ভুরু উঁচিয়ে বর্ণ পুনরায় বলো, একটু অমনোযোগী কণ্ঠস্বর। বলছো না কেন? একটু অভিমানী। পুনরায় মাথা তুলো না সুখ। শ্বাস আটকে বসে রইল। যত দ্রুত সম্ভব জায়গা প্রস্থান করতে হবে। নুরা স্কেচ শেষ করে বর্ণনা অনুযায়ী সকলকে হৈ হৈ করে দেখাতে লাগলো। বর্ণর দেখা জংলি বিল্লি কত দারুণ হাতে এঁকেছে সে। তুফা পেটে হাত চেপে হুহা হাসিতে ফেটে পড়ে। এত হাসাহাসি দেখে নুরার মনটা চুরমার হয়। বর্ণ বুড়ো আঙুলার তর্জনী গোল করে এপ্রিসিয়েট করে। সুপর্ব। আগামীতে সুখের মিশনে তোকেই পাঠাতে হবে।
স্পষ্ট ভৎসন তুফার স্বরে। সুখ, তুমি দেখবে না কেমন এঁকেছি? বর্ণর জংলি বিল্লিকে। বর্ণর জংলি বিল্লি, ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি। শব্দগুলো বর্ণর কানে বেশ সুরেলা শোনালো। আজ নুরার জন্য দোকানের সব আইসক্রিম সব ফ্রি। থমথমে মুখে প্রায় অনেকক্ষণ ধরে স্কেচের দিকে তাকিয়েছিল সুখ। মনটা ধন্য হলো কি না কে জানে। তবে খানিক পর কনুই টেবিলে ভর দিয়ে দু হাতের পাতায় চোখ চেপে ধরল। ঢের বুঝেছে বর্ণর এতক্ষণের প্রলাপ সব তার উদ্দেশ্যে ছিল। পরোক্ষ ইঙ্গিতে নিজের এমন হাল বেহাল দশা দেখে না বেড়ালের মতো হয়েছে, না ব্যাঙ, আর না গরু ছাগল, সবকিছু মিক্স ভার্সনে এটা কি খিচুড়ি বানিয়েছিস বনু আমার? অভ্র খুব গভীর চোখ পরক করল স্কেচখানা। নুরার আশা ছিল সুখ অন্তত তার প্রশংসা করবে, অথচ সে রেটিং দিল হাস্যরসহীন মুখে। ভীষণ বাজে দেখতে হয়েছে। মায়েরা যোগাযোগ করেছিল, দুদিন বাদে বিয়ের ডেট ফিক্সড করতে আসবে জানিয়েছে। সুখের এতে কোনো আপত্তি কিংবা মতামত নেই। বিয়ের ব্যাপারে বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই সই। এসবের মাঝে বর্ণ কোনো হস্তক্ষেপ করেনি, বরং সমানে বিয়েতে উৎসাহিত করছে সুখকে। মাহির বেশ চিন্তিত বসের কর্মকাণ্ডে। খুলিতে কি চলছে ওনার? এত সহজে হাল ছাড়ার পাত্র তো তিনি কখনোই নন। এত ধৈর্যশীল বা কখন হলো আসফিয়ান বর্ণ? কানে ব্লুটুথ চেপে বলল বানো, বয়েজ, রিসিডিউর দ্য টিকিটস। জবাব আসে, নো এ। জোসেফ জর্দার কান চেঞ্জ কান্ট্রি হুয়েন এভার্স। বর্ণ চুপ করে থাকলো বুড়ো কুটিয়ে। দ্রুত পা চালিয়ে কক্ষের দিকে অগ্রসর হওয়ার ফাঁকে একটা কাগজ ছিটকে এলো পায়ের সামনে। মুখ কুঁচকে থেমে গেল তৎক্ষণাৎ। সজাগ দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে নজর আটকালো সুখের রুমের সামনে। দরজা ফাঁক। ভেসে বেড়ানো হাওয়ায় ধোঁয়াশা অস্তিত্ব উপলব্ধি করা যায়। চোখ ঘুরিয়ে কাগজে স্থির করল বর্ণ। আবেগের বয়সে শখ করে একজনকে ভালোবাসছিলাম। বুঝতেই পারিনি মানুষটা এত দামি হবে। নইলে এমন বিষপান কেউ জেনে বুঝে করে? কত বোকা আমি। থমকে চেয়ে থাকলো। মুখটা গম্ভীর হয় অল্প। ধক করে হৃদয়ের অন্তঃকোণে একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথার উপদ্রব হলো বোধ করি। সিভ, ক্যান ইউ হেয়ার মি? চিফ, সিভ, আর ইউ ওকে? অন্য মানুষকে সংযোগ বিচ্ছিন্ন করে দিল বর্ণ। নাক আঙুল ঘষে দরজার নিকটে চলে এলো। ফাঁক ফোকর দিয়ে হালকা ধোঁয়া বেরিয়ে আসছে। আলগোছের সামনে এক পা বাড়ায়। দরজার হাতলে হাত রাখার সময় টের পাচ্ছিল হাতটা কাঁপছে মৃদু। এই হাতে প্রথমবার চাকু চালাতে গিয়েও যেখানে একবার কাঁপার প্রয়োজন বোধ করেনি, ইতিপূর্বে কত পিস্তল ধরেছে, কখনো এভাবে ভীতুর মন কাঁপিনি ধরেনি। অথচ আজ কোন ভীতিতে সামান্য দরজার হাতলে স্পর্শ করতে হাত কাঁপছে। আচমকা বুকের বাঁ পাশে হাত চাপল বর্ণ। বিড়বিড় করে, হোয়াট ইজ দিস বিটিং? সময় ব্যয় না করে ফট করে দোর খুলতেই মেঝেতে কাগজের ছেঁড়া পাতার খণ্ড অংশ ছড়িয়ে ছিটিয়ে। বেডের কিনারা ঘেঁষে সুখ বসা। শাড়ির লম্বা আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। কালো পাড়ের সাদা শাড়ি, এলোমেলো মাথার চুল, স্টেনলেস ধাতুর পাত্রে ধোয়া সমেত দাউ দাউ জ্বলছে অনল। সিলভার ধাতুর নিচ অংশ ক্ষণে ক্ষণে রক্তভাব হয়ে ওঠে। কোলের কাছে অবহেলায় ঘেঁষে থাকা ডায়েরি থেকে এক একটা পৃষ্ঠা ভীষণ ভীষণ নির্মমতা দেখিয়ে টেনে হিসড়ে অগ্নিতে ছুড়ে দিচ্ছে সুখ। ঠোঁট কাঁপছিল থরথর, অথচ নিথর তার দৃষ্ট যুগল। চোখে জল শুকিয়ে গেছে। এসব অগণিত পৃষ্ঠা, তাতে খচিত রং বেরঙের কালিতে লেখাগুলো কেবল শব্দ ছিল না, এর প্রতিটি লাইনে প্রতিটি কোণায় আনাচে কানাচের এক এক শব্দে বেশ যত্নে আটকে আছে সুখের একমাত্র শখের কল্প পুরুষের জনহৃদয়ে বিগত 4 বছরের সুপ্ত অনুভূতি। তার আবেগ, তার ছোট ছোট ছেলে মানুষই, পাগলামির উদ্দীপ্ত প্রমাণ। ছড়িয়ে আছে অপ্রমেয় বন্দিত্ব ভালোবাসা, না পাওয়ার কিছু চাপা আর্তনাদ। বাকশূন্য চোখে প্রজ্বলিত পাপকে চেয়ে রয় সুখ। জোয়ারের ঢেউ যদি আচমকা তীরে এসে আঘাত হানে, অথবা ঘুটঘুটে অন্ধকার রাতে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে সমুদ্রের বুকে যেমন উথলে ওঠে, তেমনি হাহাকারে গর্জে উঠছে অন্তঃকরণ। অথচ উপরে উপরে সে ঠিক ততটাই শান্ত দিঘির মতো নিশ্চল, যেন কোনো নারী মূর্তি। তার মাঝে প্রাণ আছে, অথচ তাকে দেখতে কেমন নিষ্প্রাণ। দৌড় আটকানোর শব্দ কানে পৌঁছায়নি সুখের। মনে হয় তালা লেগে আছে কানে। বর্ণ ডোক গিলে আস্তে ধীর পা ফেলে এগিয়ে আসে। পায়ের নিকটে পৃষ্ঠে হতে যাওয়া কিছু পৃষ্ঠা কুড়িয়ে হাতে তুলে নজর বুলিয়ে নেয় বার কয়েক। প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর নিজে নিজেই যেন কানের গোড়ায় বলে দিচ্ছিল, আসফিয়ান বর্ণ, এতে শুধুমাত্র তোরই নাম নিবেদিত। ফুল,
ফাঁকা ঢোক গিলে ধপ পাশে বসে পড়ল বন। জিমে গড়া শক্তপোক্ত শরীরটাও ঝেঁকে উঠে আকস্মাৎ। সুখ চোখ তুলে এক নজর চেয়ে দৃষ্টি ফিরিয়ে আনে। শুষ্ক মুখ, থমকে যাওয়ার মতো স্থির চোখে গভীর মনোযোগে এক এক পৃষ্ঠা ডায়েরির বুক থেকে ছিনিয়ে আগুনের জ্বলন্ত মুখে আহার দিচ্ছে যেমন। কিছু পৃষ্ঠা বাঁচার তাগিদে পালিয়ে উড়ে আশেপাশে চলে যায়, বাকিগুলো নিদারুণ যন্ত্রণায় পড়ে ছাই। একটা পাতায় বর্ণর স্কেচ ছিল, গিটার হাতে, ঠোঁটের কোণে মাইক্রোফোন, কপাল কুঁচকে, এক চোখ টিপে কিঞ্চিৎ ঘাড় বাঁকিয়ে অপর হাত সামনে তাক করে আছে তর্জনী ইশারা করে। খুব আকর্ষণীয় লাগছে মঞ্চে দাঁড়ানো রকস্টার আসমিয়ান বর্ণকে। অতি যত্নে এঁকেছিল সুখ। নিচে একটা লেখা দেখা যায়, যেন স্কেচের দিকে মনোমুগ্ধকর চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতেই আহ্লাদে সুরে ঠোঁট উল্টে পাল্টে সুখ লিখেছে, শুনুন না শখের পুরুষ, আপনি একদিন আমার হবেন তো। লেখাটি মাঝখানে কলমের সরু রেখা টেনে কেটে দেয়া হয়েছে আবার, এবং তার পাশে পুনর্বার লিখেছে প্রচণ্ড অভিমান বুক চেপে, সরি, ভুল বলে ফেললাম, আপনাকে আমি আর চাইব না, কখনো না। আগুনে ছোড়ার আগে হঠাৎ বর্ণর দিকে পাতাটি এগিয়ে দিল, হুটহাট কেন কে জানে। সুখের দেওয়া কাগজটি হাতের মুঠোয় চেপে বুকে গলায় হাত ঘষে বর্ণ। আগুন যেভাবে তার নামে লেখা অনুভূতি মালা অভিযান সমগ্র প্রভাফুলের দীর্ঘকালের অব্যক্ত ভালোবাসা বড্ড স্বাচ্ছন্দ্যে গ্রাস করে নিচ্ছে, তেমনি তার হৃৎপিণ্ডে যেন স্ফুলিঙ্গ ছড়িয়ে শোষণ করে নিচ্ছে কিছু একটা। অনুভূত হচ্ছে এই পৃষ্ঠাগুলোর সাথে সাথে তার বুকের বাঁ পাশে অবস্থিত হৃদযন্ত্রটা বোধহয় দাউ দাউ করে জ্বলে পড়ছে। শরীরটা হিম হয়ে আসতে চায়। বর্ণ কাপা গলায় বিড়বিড় করে, ফুল, স্টপ, ডোন্ট ডু দিস। তৃষ্ণায় কাতর পথিকের মতো ছটফট করে উঠল বর্ণ। হামাগুড়ি দিয়ে সুখের পাশ ঘেঁষে মুখটা দুহাতে আঁচড়ায় তুলে বলল অদ্ভুত কাতর স্বরে, এই লেখা, এই কথাগুলো তোর ঠোঁট থেকে পড়ে নেওয়া এখনো বাকি আছে আমার ফুল। এমনটা করিস না প্লিজ। কোল থেকে সুখে নিস্তেজ হাতটা টেনে নিজের বুকের বাঁ পাশে রেখে বলো, দেখ, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, শ্বাসরোধ অনুভূতি হচ্ছে, তো ডু ইউ পারসিভ? মোটা মোটা দুটো ডায়েরি, একটাই কোনো পৃষ্ঠা অবশিষ্ট নেই, সব জ্বলে পুড়ে ছারখার। আধো ছেঁড়া অপর ডায়েরির নিজের কাছে নিয়ে এলো বর্ণ। সেকেন্ডের জন্য বুকে চেপে প্রলম্বিত শ্বাস ছাড়ে কবার। শোক নিরুত্তাপ, অধিক শোকে পাথর বনে স্তব্ধ হওয়া মানুষের মতো নিস্তেজ চোখে তাকিয়ে রইল। একসময় ধীরে হাত এগিয়ে বর্ণকে ছুতে গিয়েও গুটিয়ে নিল। কঠোর মুখভঙ্গি করে দরজা দেখিয়ে বোঝালো, চলে যান এখান থেকে, এই রুমে আপনার প্রয়োজনীয়তা নেই। নো নো। এভাবে কিভাবে যাই বল? তুই আমায় ভালোবাসিস বল, আরেকবার সেটা স্বীকার কর। দেখ, তখন আমি কি করি? বারবার সেই একই কথা, তুই আমাকে ভালোবাসিস বল। আর কতবার বলবো আমি বাসি না ভালো আপনাকে? তো কাকে বাসিস, ডক্টরকে? শক্ত চোখে অল্পক্ষণ তাকিয়ে সুখ মাথা জাগায়, হ্যাঁ, তাই তো বিয়েতে রাজি হয়েছি, এবং ওনার জন্য খুব শীঘ্রই বউ সাজব। ব্যথাটা গুঙ্গিয়ে উঠল সুখের, তবুও দুহাত মুঠোবন্দি রেখে কঠোর হয়ে থাকল। বন্য কপালে হাত ঘেঁষে হঠাৎ ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল, সে তো ওয়াক্তই বলে দেবে। চোখ দুটো আচমকা করুণ হয়ে উঠল। আস্তে ধীরে হুট করে নিজের দু কান ছুঁয়ে পড়ল বাচ্চাদের মতো। অভিমান পাহাড় চূড়া ছুঁয়েছে তো, এই দেখ, কান ধরছি, আর কখনো কোনোদিন আঘাত করব না তোর মনে। থেমে অত্যন্ত ধীর লয় বক্ষস্থলের বাঁ পাশে ইশারা করে, জানিস, এই বুকের ভেতরে প্রচণ্ড অনুভূতির অভাব। আমার কোনো পিছুটান ছিল না ঠিক ততদিন পর্যন্ত, যতদিন তুই আমার কাছ থেকে গুটিয়ে যাওয়ার চেষ্টা না করেছিস। আমাকে হতাশায় ডুবিয়ে 6 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 22 ঘন্টা 500 সেকেন্ড লাপাত্তা ছিলে। আর জানিস, ওই সময় প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার ভেতরে আমিটা আর নেই। নোয়ার ইন মাই হার্ট ইজ অ্যাট পিস। অদ্ভুত না? এরপর তোকে রক্তাক্ত অবস্থায় পেলাম, তোকে ছুঁলাম যখন, ঠিক তখনই আবার মনে হলো এই বুঝি দেহে অল্প একটু প্রাণ ফিরে এসেছে।